তো এইভাবে আমি একা সমস্ত কাজ কাম করি। আমাদের বাংলাদেশে কিছু ভাইয়েরাও আছে, তাদের সাথেও মাঝে মাঝে কথাবার্তা হয়। সৌদি আরবে আমার মালিকের 7 ভাই, তো ওরা আমাকে রাত্রে সিরিয়াল দেয়। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি একজন মুসলমান নারী। আপনারা হয়তো বলতে পারেন যে আপনি কেন ক্যামেরার সামনে এসেছেন। ভাই ও বোনেরা, আমার জীবনের ঘটনাটি আমি সবার কাছে শেয়ার করতে যাচ্ছি। তো আপনারা আমার গল্পটি মনোযোগ সহকারে শুনবেন। আমার এই গল্পটি 100% সত্য ঘটনা, কেউ মিথ্যা বলতে পারবেন না। আমার বাড়ি হচ্ছে রাজশাহী, একটি গ্রামে আমার জন্ম, গ্রামে আমার বেড়ে ওঠা। আমাদের পরিবারটা হচ্ছে কৃষক পরিবার। তো আমরা 7 বোন ছিলাম, আমাদের কোনো ভাই নেই। এখন বলতে পারেন আপনারা যে আপনাদের ফ্যামিলি এত বড় কেন। আপনারা সবাই হয়তো জানেন, আমরা যখন 2 বোন হয়েছিলাম তখন একটি ভাইয়ের আশায় আরো 7টি বোন হয়েছে। মা বাবার অনেক স্বপ্ন ছিল তাদের একটি পুত্র সন্তান হয়ে আমার আব্বাকে সহযোগিতা করবে, কিন্তু আল্লাহ তাআলার লেখনকে আর কেউ খণ্ডাতে পারে? তো একে একে আমরা 7 বোন হলাম। আল্লাহ তাআলা আমাদেরকে কোনো ভাই দেননি। এই অভাবের মধ্য দিয়ে আমরা কোনো রকম বড় হয়েছি। বাবা হচ্ছে দিনমজুর, মাটি কাটার কাজ করে। একদিন করলে 3 দিন থাকে না কাজ। বুঝেনি তো, গ্রামের কাজে মাটি কাটা। কিন্তু আমার আব্বার শারীরিক অবস্থাও কিন্তু ভালো না, তাই সে প্রতিদিন কাজও করতে পারে না। এজন্য আমরা যেহেতু 7 বোন ছিলাম, কোনো রকম খায়া না খায়া আমরা দিন কাটাইতাম। আমরা বড়রা যারা আছে অনেক সময় না খাইতাম, ছোটরা খাওয়াইতাম। চিন্তা করতাম সব সময় যে আমার ছোট বোনগুলা বড় হোক, কেননা বড় বোন তো মায়ের সমান। তো এইভাবে আমার দিনগুলো পার হচ্ছিল। তো হঠাৎ করে একদিন এক নতুন ঘটনার সৃষ্টি হলো। তো আমাদের গ্রামেরই এক চাচা ছিল, সে বিদেশে লোক পাঠাতো। তো হঠাৎ করে একদিন ঢাকা থেকে আয়শা আমাদের বাড়িতে এলো। তো সে এসে আমার আম্মাকে বলল, ভাবি ভাবি কোথায় আছেন? উনি বলতেছে, ভাবিকে কতদিন ধরে দেখি না, ভাবির সুন্দর চেহারাটা কাজ করতে করতে নষ্ট হয়ে গেছে। ভাবি, আপনার চেহারাটা এভাবে নষ্ট করে ফেলালেন, আপনার বয়স আর কতই বা হবে? তো এইভাবে বিভিন্নভাবে অনেক কথাবার্তা বলতে থাকলো উনি। তো আমি ওনার কথাগুলো শুনে অনেকটা অবাকই হলাম। মনে মনে চিন্তা করলাম যে একজন মানুষ এত সুন্দর করে কিভাবে কথা বলে। তখন আমার আম্মা বলল, তুই তো জানিস না, তোর এই চাচা বিদেশে লোক পাঠায়, দালালরা একটু চাপাবাজি হয় বেশি, ওরা কথা পারে বেশি। তো তখন আমি আমার মায়ের কাছ থেকে এই কথাগুলো জানতে পারলাম। তো আমার আব্বাকে আগলা করে ডাইকা নিয়ে দালাল চাচা আমার আব্বার সঙ্গে কথা বলতেছে। তো আমিও উকি দিয়ে শুনতেছিলাম যে কি কথা বলতেছে। একটু একটু শুনতে পেলাম যে তোমার মেয়েকে বিদেশ পাঠাও, তাহলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবো, তোমাদের ঘরে আর অভাব অনটন থাকবে না, তোমরা সুন্দর করে জীবনযাপন করতে পারবা, তোমার মেয়েগুলোকে ভালো জায়গায় বিয়ে শাদী দিতে পারবা। তোমার মেয়েও তো কম না, 7টা, একটা পাঠায় দিলে না কি আর হইব? তো ওইভাবে ওই দালাল লোক বা আমাদের চাচা অনেকভাবে বোঝানোর চেষ্টা করলো আমার আব্বাকে। বুঝিয়ে আমার চাচা ওইখান থেকে চলে গেল। দালাল চাচা চলে যাওয়ার পরে তো আব্বার সাথে রাতে আলোচনায় বসলাম। তো আমি বলতেছি, আব্বা আমি বিদেশ যাব, আমি বিদেশে গিয়ে লাখ লাখ টাকা কামাবো, আমাদের এই অভাব আর ভালো লাগে না, আমি বিদেশ যাবই। তো আমার আব্বা আমাকে নানাভাবে মানা করলো। দেখ মা, আমরা গরিব মানুষ, আমাদের এত বড় স্বপ্ন দেখতে নাই। এরপর আবার গ্রামের মানুষ নানান জনে নানান কথা বলবে, আমার নাক মুখ কাটা যাবে। আমি শুনে বললাম, আব্বা আপনি এটা কি দেখো, মানে গ্রামের মানুষ কি আর তোমার টাকা দিয়ে যাইব? তোমার সংসার তো তোমারই চালাইতে হইব, কেডা কি করবো এটা লয়ে বয়ে থাকলে কি আর রইব?
এই যে আমরা 7টা বোন হইছি, আমরা কি বিয়ে দেওয়া লাগতো না তোমার? না ঘরের মধ্যে কুটি দিবা? তো আমি রাগে বললাম যে উচিত টেহাই তো কামাই তারো না, ভাতই খাওয়াই তারো না, বিয়ে দিবা কিনতে? গ্রামের মানুষের কথা শুনলে কোনো লাভ নাই, আমি বিদেশ যাবই, এই ধরে আমি বায়না ধরলাম। তো তখন আব্বা রাতে দালাল চাচার বাড়িতে গেল, বাড়িতে গিয়ে আলাপ সালাপ করলো এবং কথা ফাইনাল করলো। তো আমি তো বিদেশ যাব, তো আমি তো পাসপোর্টই করি নাই। তো ওই দালাল চাচা পরের দিন সকালে এসে আমাকে নিয়ে গিয়ে জরুরিভাবে পাসপোর্ট করাইলো। তো এইভাবে 15 দিন যাওয়ার পর পাসপোর্ট যখন আসলো, তো ওই চাচা আমাকে নিয়ে ঢাকায় গেল। তো কোনোদিন আমি ঢাকা তো দূরের কথা, রাজশাহীতেই যাই নাই। তো ঢাকা গিয়ে হঠাৎ করে আমার কলিজায় চিপা মারলো, কি জানি কি হয় আমার। তো এই ভয়টাই আমার সবসময় মাথায় ছিল। তো একটু মনে মনে সান্ত্বনাও পাচ্ছিলাম, যেহেতু তিনি আমার চাচা লাগে, তো ওনার সামনে হয়তো আমাকে কেউ ক্ষতি করতে পারবে না। তো এভাবে ঢাকায় 2 দিন থাকার পর তো আমাকে পরে সৌদি আরবে পাঠিয়ে দিল। তো এর মাঝখানে আমাকে মেডিকেল সবকিছুই করাইছিল। তো আমি সৌদি আরবের জাদ্দা এয়ারপোর্টে গিয়ে নামলাম। নেমে তো আমি পুরাই অবাক, মনে মনে ভাবলাম আমি কি বেহেশতে চলে এসেছি। তো এটা ভেবে আমার আনন্দই লাগলো, আর মনে মনে ভাবলাম আমাদের পুরো পরিবারটাই যদি নিয়ে আসতে পারতাম, কি আনন্দই না হতো। তো দুঃখে আমার চোখ দিয়ে পানি চলে আসছে। তো তখন মা বাবা আর বোনদের কথা এত বেশি মনে পড়ছিল, তো অঝরে চোখ দিয়ে আমার পানি পড়ছিল। তো আমি আমার চোখের পানি কিছুতেই আটকাতে পারছিলাম না। মনে মনে ভাবলাম কেন এসেছি আমি এদেশে। আমার সমস্ত পরিবারের কথা খুব মনে পড়ছিল, কিন্তু আবার এটাও ভাবতাছি পরিবার নিয়ে বসে থাকলে তো আর চলবে না, টাকার দরকার। আমি টাকার বস্তা নিয়ে বাড়িতে যাব, পুরো ফ্যামিলির স্বপ্ন আমি পূর্ণ করব। তো এই চিন্তা করতে করতে হঠাৎ একটা প্রাইভেট কার এলো, এসে আমাকে নিয়ে গেল সোজা একেবারে মালিকের বাড়ির ভেতরে। তো গাড়ির মধ্যে উঠে আমি এত আনন্দ পাচ্ছিলাম, গাড়ির ভেতর এত ঠান্ডা, তো আমার কলিজাও ঠান্ডা হয়ে গেছিল। আর বাড়িতে নেমে তো দেখি এটা তো বাড়ি না, মনে হয় যেন রাজবাড়ি। চারিদিক দিয়ে লাইট আর লাইট, গাড়ি আর গাড়ি, সামনে বাগান রয়েছে, সারি সারি খেজুরের গাছ। সব কথা তো আপনাদেরকে বলতেও পারতাছি না, এত ফলের গাছ মনে হয় যে এই দুনিয়াতেই নাই। এদের বাড়িতে যে গাছ রয়েছে, যাই হোক আমি তো এই বাড়িতেই এসেছি। আস্তে আস্তে এই সব কিছু তো আমিই দেখব, আমি তো সবকিছু দেখাশোনা করব, এগুলো মনে মনে ভাবতাছি। তো 4 তলার একজন চাকর এসে আমাকে 3 তলায় নিয়ে গেল। তো এখানে কাজের বুয়াদের জন্য একটা রুম রয়েছে, সেইখানে আমাকে নিয়ে রাখলো। কাজের বুয়ারা যে রুম, বাংলাদেশের রাজারাও মনে হয় না যে এরকম রুমে থাকে। মোটামুটি 4টা ঘরের সমান একটা রুম। আমরা 2 জন কাজের মহিলা এক রুমে থাকি। তো এভাবে কিছুদিন আমাদের সময় গেল, খুব ভালো সময়ই কাটছিল। তো হঠাৎ করে আমার সাথে যে কাজের মেয়েটা ছিল, সে ছুটিতে তার দেশে চলে গেল। তখন তো আমি একা হয়ে গেলাম। তো এইভাবে আমি একা সমস্ত কাজ কাম করি। আমাদের বাংলাদেশের কিছু ভাইয়েরাও আছে, তাদের সাথেও মাঝে মাঝে কথাবার্তা হয়। তো এইভাবে আমার দিন ভালোই চলছিল। তো আমি 2 মাসের টাকা বাড়িতে পাঠাইছিলাম, 2 মাসে কম করে হলো 2 লাখ টাকা পাঠাইছিলাম। এতে তো বাড়িতে কি আনন্দ, তখন আর বাড়িতে সমস্যা নাই, বাবাকে আর কাজ করতে হয় না, তাদের আনন্দে দিন কাটছিল। হঠাৎই একদিন নেমে এলো আমার জীবনে অন্ধকার। মালিকরা 7 ভাই ছিল, সবচেয়ে বড় যে ভাইটা, উনি আমার রুমে এলো। তো উনি এসে আমাকে বিভিন্ন ধরনের আরবিতে কথাবার্তা বোঝাইতে চাইছিল। তো আমিও একটু একটু ইশারাতে বুঝতেছিলাম।
সে বলতে চাইতেছে যে তুমি খুবই সুন্দর, তোমার ফিগারটা খুবই সেই, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। সে এরকম কিছুই বোঝাতে চাইছে। তো এর ফাঁকিতে তারা যে আরো 6 বার ছিল তারাও আসলো, তো আমার পাশের রুমে বসলো। আমিও তো আর কিছু বলতে পারি না, যেহেতু তাদের এই বাসা এটা। এভাবে প্রায় 2 ঘন্টা বসলো, আমার সাথে আলোচনা করলো। আস্তে আস্তে সে আমার পাশে এসে বসলো, কিন্তু আমাকে সে বোঝাতে চেয়েছে এই রুমে যে মেয়েটা ছিল সে তো ছুটিতে চলে গেছে, এখন তো আমি ক্ষুধার্ত, এখন তোমাকে আমার সহযোগিতা করতে হবে।